সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব খুলল শিক্ষা প্রতিষ্ঠানের দ্বার। দীর্ঘ প্রায় ১.৫ বছর পরে শ্রেণীকক্ষে ফিরেছে স্কুলের শিক্ষক, ছাত্র এবং সেই সাথে অভিভাবকরাও। এ নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনার বিষয় আমরা রেখেছি শিক্ষা কার্যক্রমে স্বাস্থ্য ব্যবস্থার চ্যালেঞ্জ। এ বিষয়ে আমরা ৩ জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর। আছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ। আমাদের সাথে সুদূর কানাডা থেকে যুক্ত হয়েছেন কলামিস্ট ও অণুজীব বিজ্ঞানী ডক্টর শোয়েব সাঈদ। স্বাগত জানাচ্ছি ৩ জনকেই। আমি ডক্টর শোয়েব সাঈদ আপনার কাছ থেকে শুনতে চাই, দীর্ঘ ১.৫ বছর পর শিক্ষা প্রতিষ্ঠানের দ্বার খুলেছে, শ্রেণীকক্ষে ছাত্ররা ফিরে এসছে, একটি উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের স্কুল কলেজ সে সাথে মাদ্রাসাগুলো খুলেছে। আজকে ডেন্টাল এবং মেডিকেলের শিক্ষার্থীদেরও ক্লাস শুরু হয়েছে। তা আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই, যদিও কোভিড পরিস্থিতি নিম্নগামী, কিন্তু শঙ্কা তো আছেই, সে সাথে আমাদের চ্যালেঞ্জগুলো কী কী? ডক্টর শোয়েব সাঈদ। জি, ধন্যবাদ কাঞ্চন ভাই, ধন্যবাদ এনটিভিকে। আসলে একটি খুব গুরুত্বপূর্ণ সময়। আমরা প্রায় ১.৫-২ বছরের একটা গ্যাপ, ১.৫ থেকে ১.৫-২ বছর গ্যাপের পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার খুলেছে, এবং এটা খোলাটা শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিক প্রেক্ষাপটে আপনার ইউএসএতে খুলেছে, কানাডায় খুলেছে, ইউরোপে একই অবস্থা। বাংলাদেশে এই খোলার সময় আমরা দেখছি যে ডেল্টা আমি ডেল্টাই বলবো, কারণ এটা এখন মোস্টলি প্রমিনেন্ট ভ্যারিয়েন্ট। ডেল্টার সংক্রমণ কমছে এবং ভাইরাসের যে ট্রেন্ড অনুযায়ী এটি আপনার বাড়বে কমবে, এবং আবার এই ওয়েবটি আবার আপনার কমে যাচ্ছে। এটি একটি ভালো খবর। এবং বাংলাদেশে আপনার বহু লোক সংক্রমিত হয়েছে। আমি আপনাদের আগেও বলেছি যে আমাদের হিসাব নেই, সরকারি স্ট্যাটিস্টিক্স নেই, কিন্তু সংক্রমণের ফলে আমার মনে হয় যে বাংলাদেশের বিপুল সংখ্যক লোক অলরেডি ইমিউন। কিন্তু ওই বিপুল সংখ্যাটা কিন্তু আসলে একটা অদ্ভুত জিনিস। আমি যদি কানাডার আপনার উদাহরণ দেই, এখানে কিন্তু আসলে লেস দেন 5% পপুলেশন এই গত ১.৫ বছরে ১৫-২ বছর ইনফেক্টেড হয়েছে। কিন্তু তারপরেও যখন হাজার হাজার ইনফেকশন শুরু হয়, হাসপাতালগুলো সামাল দিতে পারে না। ফলে বাংলাদেশে ধরেন, আমি যদি ধরে নিই 30-40% লোক ইমিউন হয়েছে, বিপুল সংখ্যক লোক কিন্তু এখনো ইমিউনিটি হয়নি। এবং আপনি এখন যদি বৈশ্বিক অবস্থা তাকান, ভ্যাকসিনের যোগ, কানাডাতে 77% ডাবল ভ্যাকসিনেটেড, 80%-এর উপর সিঙ্গেল ভ্যাকসিনেটেড। তারপরে কিন্তু ডেল্টার সংক্রমণটি কানাডাতে বাড়ছে স্কুল কলেজ খুলে দেওয়ার পর। আমেরিকাতে বাড়ছে। আপনি যদি বৈশ্বিক গ্রাফগুলো দেখেন, আমেরিকাতে তো প্রায় ২ লাখ মানে আপনার দৈনিক সংক্রমণ হয়ে যাচ্ছে। কানাডা তো আগের যে ভয়াবহ ওয়েবটি ছিল তার চেয়ে প্রায় অর্ধেক সমান হয়ে যাচ্ছে। ফলে বাড়ছে। এটা বাড়ার কারণ হচ্ছে এই যে আপনার খুলে দেওয়ার ফলে যে অবাধ মেলামেশা, স্বাস্থ্য খাতের জন্য ঝুঁকি, তার ফলে বাড়ছে। এটাকে যদি নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে বৈশ্বিকভাবে করোনার ভ্যাকসিনেশনের ফলে অথবা আপনার সংক্রমণের ফলে যে ইমিউনিটিটা আমরা অর্জন করেছি বা যে আপনার সাফল্য অর্জন করছে, এটা ধরে রাখা কঠিন হবে। ইতিমধ্যে কানাডাতে আপনার মিছিল হচ্ছে, লোকজন প্রোটেস্ট করছে স্কুল আবার বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু সরকার তো এত সহজে বন্ধ করবে না, দেখছে। বাংলাদেশেও একই অবস্থা, কিন্তু বাংলাদেশ স্কুল কলেজ খুলছে, খোলার পর একটা ঢেউ হবে। এটাকে সরকার কিভাবে, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য খাতে যারা কর্তৃপক্ষ আছেন, তারা কিভাবে এটা ব্যবস্থাপনা করবেন, এটিকে আপনি ডক্টর শোয়েব সাঈদ, আপনি কি ধরেই নিয়েছেন যে স্কুল কলেজ খোলার পর একটা ঢেউ আসবে যখন সংক্রমণ বাড়বে? বাংলাদেশের প্রেক্ষিতটা একটু ভিন্ন, কিন্তু আমি যদি গ্লোবাল উদাহরণ দিই, তাই তো হচ্ছে। আপনার কানাডাতে স্কুল কলেজ খোলার পর বাড়ছে, কিন্তু গতকাল আবার দেখা যাচ্ছে একটু কমে আসছে। তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। নিয়ন্ত্রণ কিভাবে করছে? তারা স্কুলগুলোতে বাচ্চাদেরকে মাস্ক পরা, স্যানিটাইজার, ইভেন বাচ্চাদেরকে আপনার র্যাপিড টেস্টের তারা ব্যবস্থা করছে স্কুলগুলোতে। যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের পক্ষে হয়তো সম্ভব না, কিন্তু আমাদের একটি ন্যাচারাল অ্যাডভান্টেজ আছে। সেটা হচ্ছে যে আমাদের কিন্তু মৃত্যু সংখ্যা এমনি কম,
এবং আমাদের যেভাবে ওপেন ছিল তারপরে কিন্তু সংক্রমণের ওইরকম ভয়াবহতা ছিল না। আপনি যদি ওয়ার্ল্ড গ্রাফ দেখেন, জাপান, তারপরে কানাডা, তারপরে বাংলাদেশ পাশাপাশি অবস্থানে আছে, অথচ জনসংখ্যা আমাদের বিপুল। ফলে আমাদের হয়তো ন্যাচারাল বা সৃষ্টিকর্তা কর্তৃক একটা আশীর্বাদ হয়তো আছে, ওইভাবে নাও যেতে পারে, কিন্তু এইভাবে যাওয়ার সম্ভাবনা আছে। মানে আপনি বলছেন যে মানে গ্রাফটা বাড়বেই। আমি আবার আসি আপনার কাছে, আবার নিশ্চয়ই আসবো। আমি একটু শুনে আসি ছোট্ট করে। জনাব এম এ আজিজ, আপনাকে শুনুন, যেটি ডক্টর শোয়েব সাইদ বলছিলেন যে অন্যান্য জায়গায়, ইউরোপে, আমেরিকায় এবং কানাডায় স্কুল খুলে দেওয়ার পর সংক্রমণ বেড়েছে। তাই যদি হয় তাহলে আমাদের মানে চ্যালেঞ্জটা তো নানামুখী হলো। দেখেন, আমাদের দেশ নিয়ে আসলে কথা বলা খুবই সমস্যা, কারণ আমি তো আর এ ব্যাপারে এক্সপার্ট না। তবে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে আমাদের প্রায় 10 থেকে 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষা, এবং সবগুলো প্রতিষ্ঠান কিন্তু এক একটা শিক্ষা দ্বারা, ইংরেজি স্কুলের এক নেচার, মাদ্রাসার এক নেচার, সরকারি স্কুলের এক নেচার, তারপরে প্রাইভেট স্কুলের এক এক স্কুলের কিন্তু এক এক পরিবেশ, এক এক নেচার, এক এক শিক্ষা ব্যবস্থা। সুতরাং এই যে আপনার নিয়ন্ত্রণটা সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে কিন্তু একইভাবে কিন্তু আপনি পরিবেশ রক্ষা করতে পারছেন না। আর এখন আমাদের দেশে বিশেষ করে শহরে ডেঙ্গু এবং করোনা দুটো কিন্তু সমান্তরাল চলছে, বরঞ্চ করোনার চেয়ে এখন ডেঙ্গুর প্রকোপ বেশি। এখন ধরেন আজকেই আমি একটা নিউজ দেখলাম যে ব্রিটেনের আপনার স্বাস্থ্য বিভাগ বলছে যে তারা জরিপ করেছে, সারা বিশ্বের 4টা স্তরে ভাগ করেছে দেশকে, আমরা উচ্চ সংক্রমণের ঝুঁকিতে আছি। এটা তারা, আমরা বাংলাদেশ। এটার আমার কাছে মনে হচ্ছে, দেখেন যে আমাদের দেশে কিন্তু আমরা 2 কোটি মানুষের কিছু উপরে, 2 কোটি 9 লাখের মতো মানুষকে ফার্স্ট ডোজ টিকা দিতে পেরেছি। অর্থাৎ 2 ডোজ আমরা কিন্তু পুরোটা দিতে পারিনি, 2 ডোজ দিয়েছি, তারও 8.19% বলে আমরা মানে দাবি করছে স্বাস্থ্য অধিদপ্তর, বলছে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে 8.19%। না, দেখেন আজকেই কালকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, দেখেন আমি সংখ্যাটা বলে দিতে পারি আপনাকে। আমাদের প্রথম ডোজ 2,09,22,715 জন প্রথম ডোজ, আর দ্বিতীয় ডোজ হলে 1,38,55,046 জন। আচ্ছা, আমরা ধরে নিই 1.5 কোটি। আচ্ছা, তাহলে আমাদের, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের টিকার অনুপাত হারে আমাদের টিকা কিন্তু দেওয়া হয়েছে অনেক কম, টিকা পেয়েছে অনেক কম, কিন্তু সংক্রমণ কমছে। এটা আমার কাছে মনে হয় যে আগে যে জনস্বাস্থ্যবিদরা যে কথাটা বলতেন প্রথম দিকে, আমার কাছে মনে হচ্ছে যে কিছুদিন আগেও আমরা লক্ষ্য করলাম গ্রামে গঞ্জে সব জায়গায় করোনা কিন্তু ছড়িয়ে গেছিল। আমাদের ভিতরে বোধহয় ন্যাচারাল একটা অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে। সংক্রমণের হার বলা হইতো যে 60-70% হলে আপনার হার্ড ইমিউনিটি হয়ে যায়। আমরা কি সেই স্তরে আছি কিনা আমি জানি না, আমার মনে হয় আছি। টিকা নাই, কিছু নাই, কিন্তু আমাদের তো করোনা বাড়ছে না, করোনা কমছে, এবং এখন এটা 8-এর নিচে চলে গেছে। তো এই জন্যেই, কারণ হচ্ছে এটার একটা ন্যাচারাল, যেমন শোয়েব ভাই বললেন, ন্যাচারাল আছে যে আমাদের আপনার 68% মানুষ কিন্তু শ্রম দেয়। শ্রম দিলে কিন্তু অ্যান্টিবডি কিন্তু বাড়ে, একটা আইসিডিডিআরবি কিন্তু জরিপ করেছিল, দেখা গেছে। তো সুতরাং এইসব কারণেই আমাদের মনে হয় সংক্রমণ কম। তবে আমি যেটা বলছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠান যে খুলছে, আপনি যখন একটা ইংলিশ স্কুলে যান, যে স্কুলগুলো বাইরের সাথে লিঙ্ক, ওদের পরিবেশ আর গ্রামের একটা স্কুলের পরিবেশ অনেক পার্থক্য। সুতরাং এদিকে আপনি দেখেন শিক্ষার যে জায়গায় 1.5 বছর বদ্ধ থাকার ফলে বিভিন্ন জরিপে দেখা গেছে, ব্র্যাক জরিপ করছে, তাতে দেখা গেছে অলরেডি আপনার 90% অলরেডি শিক্ষা জীবন থেকে বাইরে চলে গেছে। আর আরেকটা জরিপে বলছে যে অনলাইনে মাত্র 31% ছাত্র আপনার শিক্ষা রিসিভ করেছে। আমাদের দেখেন সবাই গরিব, আপনার গ্রামটা কিন্তু আমি দেখতে পাই যে চিন্তা যখন করে গ্রামটাকে বিবেচনায় আনে না, কিন্তু গ্রামে লিমিটেশন তো আমাদের আছে, আমাদের প্রযুক্তির দরকার, অনলাইনে শিক্ষা ব্যবস্থার জন্য প্রযুক্তি দরকার, ইনস্ট্রুমেন্ট দরকার, সেটা তো অনেক ছাত্রদের নাই। হ্যাঁ, চিন্তাটা কিন্তু গ্রাম দিয়ে হচ্ছে না। গ্রামে আপনি লক্ষ্য করেন একটা কমপক্ষে অনলাইনে যেতে হলে একটা অ্যান্ড্রয়েড ফোন দরকার, তাই না?
কিন্তু গ্রামে এখন আমাদের এই যে জরিপে কালকেও দেখলাম জুলাইয়ে আমাদের মোবাইল যে ইন্টারনেটের স্পিড তাতে 137টা দেশের মধ্যে আমাদের পজিশন হলো 135, অর্থাৎ নাই। আমরা বার্মারও নিচে, আফগানিস্তানেরও নিচে। আচ্ছা জি, তো এই জন্যই বলছি যে আমাদের কিন্তু সরাসরি শিক্ষা ছাড়া তো উপায় নাই, স্কুলে ছাড়া উপায় নাই, কিন্তু রিস্ক আছে, খুবই রিস্ক আছে। সেই রিস্ককে নিয়ে আমরা যাত্রা শুরু করলাম, কিন্তু করতে হবে। আমরা দেখি একটু শুনে আসি। ডক্টর হোসেনউদ্দিন শেখর, আপনি কি বলবেন যে কথাটা এখানে আসলো, যেটি এখানে এম এ আজিজ ভাই যে কথাটা বললেন এবং ডক্টর শোয়েব সাহেব যে কথাটা বললেন, যে আমি এটা আপনার কাছ থেকে একটু মুখস্থ দুটো জিনিস। আজিজ ভাই যেটা বললেন যে আমরা কি হার্ড ইমিউনিটি অর্জন করেছি, এটা একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে এই উচ্চ সংক্রমণের ঝুঁকিটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে, যেটা হয়তো দেখা দিতে পারে ইউরোপ, আমেরিকায়, মানে কানাডায় এটা হয়েছে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যেহেতু একটা সংক্রমণশীল অবস্থা, তো সেটা থেকে একটা তৃতীয় ঢেউ, আমরা একটা দ্বিতীয় ঢেউ অতিক্রম করেছি, তৃতীয় ঢেউ আসতে পারে। তবে একটা আসার জিনিস হচ্ছে এই যে 20 বছরের কম বয়সী যারা, একটা পরিসংখ্যানে দেখা গেছে যে তাদের ক্ষেত্রে ট্রান্সমিশন রেটটা অনেক কম, তারা কম ইনফেক্টেড হয়। এবং বাংলাদেশে আপনি দেখেছেন যখন চরম অবস্থা ছিল তখনও কিন্তু ডেথ রেট অনেক কম ছিল, ট্রান্সমিশন রেট অনেক কম ছিল, এবং সেখানে একটা আর ভ্যালু নামে একটা ব্যাপার আছে, সেটা অনেক কম ছিল। এজ এ রেজাল্ট হচ্ছে কি যে আমাদের এখানে ট্রান্সমিশন হলেও ক্যারিয়ার হয়েছে, কিন্তু ডেথ রেট খুবই কম। আর আমাদের এখানে যেই সংখ্যক ছাত্রছাত্রী, একটু আগে আজিজ ভাই যেটা বলছিলেন যে শহর কেন্দ্রিক আমরা চিন্তা করি, গ্রামে কিন্তু অনেক স্কুল খোলাই সম্ভব হয় না এই বন্যার কারণে। পানি এখন যে বন্যার সিজন, তাতে করে অনেক স্কুলের পক্ষে অনেক স্কুল খুলতেই পারে নাই। এবং ঢাকা শহরেও অনেক গার্জিয়ানও ভেরি মাচ হেসিট্যান্ট যে তারা তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে কিনা, তারা কিছুদিন দেখতে যায় তারপরে কি অবস্থা দাঁড়ায়। তবে একটা জিনিস যেটা ভয়ের আছে যে যদি কোনো ভ্যারিয়েন্ট ইতিমধ্যে আবার ডেভেলপ করে, যেমন ইতিমধ্যে এমইউ নামে একটা ভ্যারিয়েন্টের কথা শোনা যাচ্ছে, যেটা মানুষের ইমিউন সিস্টেমকে এসকেপ করতে পারে। সেই ক্ষেত্রে যদি আপনি টিকা দেন, টিকার কথাটা বারবার আসতেছে, কিন্তু একটা জিনিস কিন্তু আমরা এখানে করি নাই, যেটা করা উচিত ছিল বাংলাদেশে, এবং সব দেশেই সেটা ইতিমধ্যে হয়তো করেছে, যে আপনি অ্যান্টিবডির টাইটারটা দেখা, যে আপনি ইনজেকশন দিচ্ছেন, টিকা দিচ্ছেন, সেই টিকা দেওয়ার পারপাসটা কি? পারপাসটা হচ্ছে যে আপনার শরীরে একটা অ্যান্টিবডি গ্রো করবে এবং কতগুলি মেমোরি সেল গ্রো করবে, যে পরবর্তীতে আক্রান্ত হলে দে উইল ফাইট এগেইনস্ট দোজ প্যাথোজেন, দ্যাট মিনস দিস কোভিড-19। যদি আপনি টিকা দিয়ে যদি সেই থ্রেশহোল্ড মাত্রায় অ্যান্টিবডি গ্রো না করে, এবং গ্রো করার পরের প্রশ্ন হচ্ছে যে সেটা কতদিন থাকবে, সেটা যদি একটা নির্দিষ্ট সময় থাকে, ধরেন 3 মাস পরে আপনাকে আবার বুস্টার ডোজ দিতে হলো, তাহলে কিন্তু এই 2 ডোজ টিকা অর্থহীন। 3 মাস পরে আপনাকে আবার তৃতীয় ডোজ দিতে হবে। সেই ধরনের একটা পরিষ্কার পরিসংখ্যান কিন্তু আমাদের সামনে থাকতে হবে, যে এবং সেটা আমাদের এখানে করতে হবে। আমরা কিন্তু যখনই বলি কোনো ডেটা, তখন কিন্তু আমরা ইউরোপ, আমেরিকার ডেটা তুলি, কারণ আমাদের নিজস্ব পরিসংখ্যান নাই। যদিও যথেষ্ট সংখ্যক এখানে লোকবল আছে, এক্সপার্টিজ আছে, কিন্তু আমরা সেটাকে ইউটিলাইজ করি না। আজকে যদি রিসার্চে আমরা প্রচুর বিনিয়োগ করতাম, আজকে যদি আমরা রিসার্চকে আমরা মুভ করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের এখান থেকে অসংখ্য ডাটা তৈরি হতো, যে ডাটা বাইরে আমরা উপহার দিতে পারতাম, যে এই সিচুয়েশনে এই হয়। এখন পর্যন্ত আমাদের এখানে কোনো সেরো সার্ভেলেন্স করা হয়নি, দেখা হয় নাই যে আমাদের এখানে অ্যান্টিবডি স্ট্যাটাসটা কীরকম। আপনি 2টা ইনজেকশন নিয়ে আপনি হয়তো খুব নিরাপদ বোধ করতেছেন, কিন্তু দেখা গেল যে 3 মাস পরে আপনার অ্যান্টিবডি টাইটার এত কম যে আপনি ওইটা দিয়ে কাজ করতে পারতেছেন না, মেমোরি সেলও কমে গেছে। তো এই একটা করতে হবে আপনার, এবং বাচ্চাদের ক্ষেত্রে স্ট্রিক্টলি মনিটর করতে হবে স্কুলে, যে তাদের বডি টেম্পারেচার কেমন, কোনো বাচ্চার ইন্ডিভিজুয়ালি কেয়ার করতে হবে। এখন ব্যাপারটা এই কারণে ইন্ডিভিজুয়ালি কেয়ার করতে হবে। কিন্তু আমাদের কি এই অবস্থা আছে? আমাদের স্কুল কলেজগুলোতে এই অবস্থা নাই দেখেই আমাদের কিন্তু সেই সংখ্যাটা রয়েই গেছে, যে আমাদের এখান থেকে আবার একটা ওয়েভ। কারণ আমরা কিন্তু সবচেয়ে দেরিতে স্কুল খুলেছি বিশ্বে। আমাদের পিছনে বোধহয় ভেনেজুয়েলা এবং পানামা, এই 2টা দেশ বোধহয় আমাদের এখনো তারা একদম নিরবিচ্ছিন্নভাবে বন্ধ ছিল। আমরা 544 দিন পরে স্কুলগুলি খুলেছি। হাই স্কুল প্রায় 24,000, আর প্রাথমিক, প্রাক প্রাথমিক প্রায় 1,63,00,000 স্কুল খুলেছে। তো এই যে এই দীর্ঘদিন পরে আমরা খোলার পরে আমরা তো জানি যে আমাদের স্কুলের অবস্থা কীরকম। এখন খোলার পরে কিন্তু খুলতেই হবে, এটা পাবলিক সেন্টিমেন্ট, অনির্দিষ্টকাল তো আপনি এটা বন্ধ করে রাখতে পারেন না। কিন্তু এই যে তৃতীয় ঢেউ, এটা কিন্তু আমরা মানে এটা আমাদের ইয়ের মধ্যে রাখতে হবে, আমাদের চিন্তার মধ্যে থাকতে হবে, যে হ্যাঁ হতে পারে। হলে ইতিমধ্যে কিন্তু অনেক জায়গায় স্কুল খুলেছে,
তৃতীয় ওরা যখন দেখছে এটা ব্যাপকতা বেড়ে গেছে, সাথে সাথে আবার স্কুল ক্লোজ করে দিয়েছে। সেটা তো আমাদের শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী দুজনেই বলেছে। স্কুল কলেজ খুললো স্বাস্থ্যবিধির চ্যালেঞ্জগুলো নিয়ে। আমাদের সাথে আছেন, সুদূর কানাডা থেকে যোগ দিয়েছেন ডক্টর শোয়েব সাঈদ। আমি শোয়েব সাঈদের কাছে আরও একবার যেতে চাই। ডক্টর শোয়েব সাঈদ, যেটা আপনি শুনছিলেন যে তৃতীয় ঢেউর কথা বলা হচ্ছে, চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে, সব কিছু নিয়ে যদি আপনি বলেন, বিশেষ করে আমাদের এই যারা কোমলমতি শিক্ষক, এই ছাত্রছাত্রী, তাদের কিন্তু টিকা দেওয়া যায়নি এবং অনেক শিক্ষকরও মানে টিকার আওতায় আসেনি। এমন একটি অবস্থায় কি বলবেন আপনি? জি, ধন্যবাদ। আমি আসলে আমাদের ডক্টর শেখর এবং আজিজ ভাইয়ের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আমি ওনাদের কথা প্রেক্ষিতে এবং আপনার প্রশ্ন প্রেক্ষিতে কিছু বলতে চাচ্ছি। সেটি হচ্ছে যে ধরেন আমাদের ভ্যাকসিনেশন যে প্রক্রিয়া, এটি তো আমি জানি না 5% ছিল, এখন তো 6-7% ডাবল ভ্যাকসিনেশন হয়েছে। এটা খুবই নেগলিজেবল। এই ভ্যাকসিনেশন দিয়ে আমরা ইমিউনিটির ওই থ্রেশহোল্ড লেভেলে পৌঁছে যাওয়া সম্ভব নয়। তবে আমাদের ব্যাপক ইনফেকশন হয়েছে, সেই ইনফেকশনের ফলে কিছু ইমিউনিটি এসেছে। ডক্টর শেখর যেটি বলছিলেন যে আমাদের আসলে নিজস্ব পদ্ধতিতে এটা আসলে দেখা উচিত ছিল না, যে আমাদের ইমিউনিটির সাস্টেনেবিলিটি, অর্থাৎ এটা কিভাবে সাস্টেন করে আপনার আমাদের যে অ্যান্টিবডি ফর্ম হয়েছে তা কতদিন পর্যন্ত থাকে। আমি তো দেখেছি প্রথম থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান সহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের রিসোর্স ম্যানরা রয়েছে, তাদেরকে খুব একটা কাজে লাগানো হয়নি। সরকার অন্যভাবে ব্যস্ত ছিল। 2 দিন পরে পরে শুনি ভ্যাকসিন আসছে, 3 মাসের মধ্যে ভ্যাকসিন হয়ে যাবে। এই 3 মাস গত 1.5 বছরে কখনই কমেনি। প্রতিবারই আমরা 3 মাস শুনেছি, এখনো তাই শুনছি। কিন্তু এইগুলা ধরেন অনেক দুঃখের কথা, এগুলো বলছি না, কিন্তু আমাদের তাদেরকে কাজে লাগানো উচিত ছিল। আর আজিজ ভাই একটি পয়েন্ট এখানে উল্লেখ করেছেন যে আপনার হার্ড ইমিউনিটি একটি বিষয়। দেখেন, হার্ড ইমিউনিটির ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে 70% ভ্যাকসিনেটেড বা ধরেন সংক্রমণে ইমিউনিটি হয়ে গেলে হার্ড ইমিউনিটি হয়, এটি তাত্ত্বিকভাবে, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু তা হচ্ছে না। কানাডাতে কিন্তু 77% আপনার ভ্যাকসিনেটেড, প্রায় 80% ভ্যাকসিনেটেড, তারপরে কত সংক্রমণ বাড়ছে। তার কারণ হচ্ছে ডেল্টার অ্যাগ্রেসিভনেস। বলা হয়ে থাকে ডেল্টার ক্ষেত্রে হার্ড ইমিউনিটি আসলে 90%। মানে যে আপনার ভাইরাস যত বেশি সংক্রমণ সক্ষম, তার হার্ড ইমিউনিটি লেভেল, থ্রেশহোল্ড লেভেল তত বাড়ে। ফলে ধরেন আমাদেরকে কানাডাতে ধরেন তারা চেষ্টা করছে, পশ্চিমারা চেষ্টা করছে, আমাদের চেষ্টার বিপরীতে আমাদের একটা ন্যাচারাল ইমিউনিটি, যেটা আপনার ডক্টর শেখর বিস্তারিত বলেছেন, আমি কমপ্লিটলি সহমত ওনার সঙ্গে। যার ফলে আমরা এত চোখে এতটা তো দেখবো না, কিন্তু ভয়টা অন্য জায়গায়। ভয়টা হচ্ছে যখন বাচ্চাদের ট্রান্সমিশনটা কম হয়, এটা ঠিক, কিন্তু এই বাচ্চারা যখন ক্যারি করে তার বাসায় দাদু নানু সিনিয়র সিটিজেনকে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে। এতদিন পর্যন্ত বাচ্চারা ঘরে ছিল, তারা ক্যারিয়ার হিসেবে তারা নিজেরা বহন করছে, কিন্তু তাকে অন্যকে ক্যারিয়ার দিলে, তার ক্যারিয়ার হিসেবে গেলে তার জন্য এটা মারাত্মক হতে পারে। এই সিচুয়েশনটা ছিল না। স্কুল কলেজ খোলার পর এরকম একটা সিচুয়েশন বাংলাদেশে তৈরি হতে পারে, বলে আমাদের সিনিয়র সিটিজেনরা ভালনারেবল। আপনার পশ্চিমা দেশগুলোতে সিনিয়র সিটিজেনরা ভালনারেবল, বাংলাদেশে ছিল না। যেহেতু বাংলাদেশে সিনিয়র সিটিজেনরা ঘরের মধ্যে থাকে, তারা ওল্ড এজ হোমে থাকে না। ওল্ড এজ হোমের একটা ওপেন জায়গা, ওখানে সংক্রমণ হলে ছড়িয়ে যায়। এবং একটা ওল্ড এজ হোমের কানাডাতে আমার শহর মন্টলে দেখেছি 40 জন মারা গিয়েছে। তাই বাংলাদেশে এই পরিস্থিতি ছিল না, কিন্তু স্কুল কলেজ খোলার পর এরকম একটি প্রেক্ষিত তৈরি হওয়ার সুযোগ আছে। ফলে স্কুল কলেজ যতটুকু সম্ভব, আমি জানি ইংলিশ মিডিয়াম স্কুল মাদ্রাসা গ্রামে গঞ্জে তার একটা সুবিধা আছে, এতটা ছড়ায় না, কারণ তার উন্মুক্ত জায়গার থাকার ফলে। কিন্তু তারপরেও আমার মনে হয় স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় সার্বিকভাবে বাচ্চাদেরকে যতটুকু কম সংক্রমিত হয় যেরকম একটা পরিবেশ, আমাদের যে লজিস্টিক, সেই লজিস্টিকের মধ্যে থেকে এটি করতে হবে। এটি যদি না করেন, তাহলে আমরা থার্ড ওয়েভের মধ্যে দিয়ে যাচ্ছি, থার্ড ওয়েভটা কমে আসবে, হঠাৎ করে দেখবেন যে ওয়েভ হয়তো বেশি নেই, কিন্তু দেখবেন মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশেষ করে ভালনারেবল সিনিয়র সিটিজেনদের জন্য, আত্মীয় স্বজন, আমাদের জয়েন্ট ফ্যামিলি, একান্নবর্তী ফ্যামিলি, ওগুলো অনেক সমস্যা। এটা হচ্ছে আমার বড় কনসার্ন। জি ডক্টর শোয়েব, আমরা শুনছিলাম এম এ আজিজ। ডক্টর শোয়েব যে কথাটা বলছিলেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে এই বাচ্চারা তো ক্যারিয়ার হবে। এবং আমরা আজকে যেটি দেখলাম আমাদের টেলিভিশনে সহ অন্যান্য টেলিভিশনে যেটি নিউজ হলো, সেটা হলো যে স্কুলের সামনে যথারীতি অভিভাবকদের ভিড়, এবং তারা কিন্তু ওই রাস্তার উপরে এক ধরনের মানে গাদাগাদি করে কোনো রকমে তারা সময় পার করছে। কারণ আমাদের মানে বিশেষ করে রাজধানীর যে অবস্থা, প্রেক্ষাপট যেটা, সেটা হলো বাচ্চাদেরকে গার্জিয়ানরা একা ছেড়ে দিতে পারছে না নানা কারণে।
তবে এই যে কথাটি ডক্টর শোয়েব বললেন যে এই বাচ্চারাই কি কেরিয়ার হবে কিনা, এই অভিভাবকদের তাহলে আপনি কি মানে কি বলবেন, তারা কি আসবে না নাকি? প্রথম যখন স্কুল খোলার আপনার সিদ্ধান্ত নেয় তখন 19টা নির্দেশনা দিয়েছিল। হ্যাঁ, তার ভিতরে একটা জিনিস প্রথমে আমি একটা টেলিভিশনে বলছিলাম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা অ্যাবসেন্ট। সেটা হচ্ছে এই স্বাস্থ্যবিধি মানানোর তদারকিটা কে করবে? স্কুল কর্তৃপক্ষ করবে। স্কুল কর্তৃপক্ষ আমাদের দেশে, আমি আবারও বলছি যে এটা ঢাকা শহর চিন্তা করতে হবে না, গ্রামকে মাথায় রাখতে হবে। গ্রামে 80% মানুষ গ্রামে বাস করে। হয়তো যদি ছাত্র ধরে নিতে পারি যে দেশে গ্রামের বাড়িতে 70%, কিন্তু অত্যন্ত সাধারণ লোক, ওরা স্বাস্থ্যবিধিটি মানে না। বহুদিন আগে আমি একটা টেলিভিশনে আপনারা বুম ধরার পরে মাস্ক পরে নাই, ফেরিঘাটে বলতেছে যে আপনি মাস্ক পরেন নাই কেন? আমার দাদার গোষ্ঠীর কেউ মাস্ক পরে না, আমার নানার গোষ্ঠীর কেউ মাস্ক পরে না, আমার এলাকায় কেউ মাস্ক পরে না, আমি কি মাস্ক পরে মারা যাবো? এই হলো গ্রামের। কিন্তু গ্রামের সংক্রমণ হওয়ার পরে একটা কিন্তু সাধারণ ভীতি একটা দাঁড়িয়ে গেছিল, কিন্তু এখনো কিন্তু গ্রামে যান ওইভাবে মাস্ক পরাটা কিন্তু শুরু হয়নি। শহরের ভিতরে কিছুটা হয়েছে কিন্তু গ্রামে হয়নি। তা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরেন আমার বাড়ি উত্তর অঞ্চলে, এখন বন্যা, কত স্কুল পানিতে ডুবে আছে, কত স্কুলে বৃষ্টি টিষ্টি মিলা গাছপালা আবর্জনা গজায় গেছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে? এটাও একটা চ্যালেঞ্জ, বিশেষ করে ডেঙ্গুর জন্য। ডেঙ্গু এবং করোনা আমি বললাম তো, এখন আপনাদের আপনি হিসাব করে দেখেন ঢাকা শহরে করোনার চাইতে এখন কিন্তু ডেঙ্গু রোগী বেশি ভর্তি হচ্ছে। শিশু হসপিটালে যান, সব শিশু আপনার ডেঙ্গু। গতকাল 321 জন ডেঙ্গুতে ভর্তি হয়েছে। এই জন্যই বলছি। আবার একটু শুনে আসি ডক্টর শেখর, যেটি শোয়েব সাইদ বলছিলেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে এই বাচ্চারা না কেরিয়ার হয়। বাচ্চাদের কেরিয়ার হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়, এবং সেটা যখন স্কুল খোলা হচ্ছে তখনই কিন্তু সবার মাথায়, প্রত্যেকটা গার্জিয়ানের মাথায় এটা দিতে হবে যে হ্যাঁ, বাচ্চাদেরকে ওয়েল প্রোটেক্টেড যদি আপনি না রাখতে পারেন, বাচ্চারা কেরিয়ার হবে এবং সেটা বাসায় যারা বয়োজ্যেষ্ঠ তাদের মধ্যে নিয়ে আসতে পারবে। যেমন আমি আপনাকে একটা পরিসংখ্যানের কথা বলতে পারি যে একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা জরিপ চালানো হয়েছিল যে যক্ষ্মার জীবাণু। তো দেখা গেল যে বস্তির বাচ্চাদের গলার মধ্যে যক্ষ্মার জীবাণু আছে, কিন্তু যক্ষ্মা তাদের হচ্ছে না। কিন্তু সেই ছোট বাচ্চাটাকে নিয়ে যখন তার মা কোনো বাসায় কাজ করতে আসতেছে, সেই বাচ্চাটা থেকে যক্ষ্মার কিন্তু ওই বাসার অন্যান্য বাচ্চাদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে এবং তাদের যক্ষ্মা হচ্ছে। তো এখন এই যে ক্যারিয়ার হয়ে যাওয়া, এটা কিন্তু ভয়ানক একটা ব্যাপার, কারণ ওই বাচ্চা ক্যারিয়ার হলে তার মধ্যে যদি কোনো সিমটমস না থাকে, সে যেখানেই বেড়াতে যাবে সেখানেই কিন্তু সে রোগ ছড়াবে। তো সেই ক্ষেত্রে তাকে এবং একটা নিয়মিত ভিজিলেন্সে থাকা উচিত ছিল, কিন্তু যেটা আমাদের দেশে মোটেই সম্ভব না। আপনি তো টেস্ট করাতে পারবেন না কয়দিন পরে পরে। তবে কতগুলি ব্যাপার আছে যে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, এটা যদি খুব সহজলভ্য করা যেত এবং অল্প সময়ে করা যেত। যেমন ধরেন আপনি এখন যদি দেখেন যে শহরে মাস্ক কেউই পরে না ধরতে গেলে, আপনি 10টা লোকের মধ্যে 8টা লোকের মধ্যে দেখবেন যে তারা মাস্ক পরতেছে না, একটা অনীহা আছে। স্যানিটাইজার ইউজ করে না, ডিস্টেন্সিং এর প্রশ্ন নাই, এবং এত জনবহুল একটা দেশে যেখানে পাবলিক প্লেস, সেখানে কিন্তু আপনি কোনো কিছুই মেনটেন করাতে পারবেন না, এবং আপনি যদি উপদেশ দিতে যান তাহলে কিন্তু আপনি নিজেই বিপদে পড়ে যাবেন। সেই ক্ষেত্রে আমাদের এই যে স্কুলে যে মানে অভিভাবকরা নিয়ে আসছেন বাচ্চাদের, এবং সেই বাচ্চাদের স্কুল শেষ না হওয়া পর্যন্ত একটা জায়গায় তারা মানে দলবদ্ধ হয়ে থাকছেন, শেষ হওয়ার পর আবার তাদের নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কি আমাদের করণীয় কি? সেখানে ওই থামস রুল যেগুলি ছিল যে স্যানিটাইজার ইউজ করা, ডিস্টেন্স, ক্লাসরুমগুলি কিন্তু এখন ভাগ করে নিয়েছে। এক রুমে 40 জন বসতো, এখন 20 জন বসতেছে, সপ্তাহে একদিন যাচ্ছে। এখন কিন্তু স্কুলগুলো খোলা হয়েছে একটা এক্সপেরিমেন্টাল অবস্থা, এখন কিন্তু 5 দিনই যেতে হচ্ছে না, এখন একদিন যেতে হয়। 5 এসএসসি এইচএসসি ক্যান্ডিডেটদের যেতে হয়, এবং সেখানেও একটা ডিস্টেন্সিং মেনটেন করেই করা হয়েছে, এবং ওই অপশনটা তো আমাদের রয়েই গেছে, কারণ আমরা জানি যে একটা তৃতীয় ঢেউ এদের থেকে সৃষ্টি হতে পারে। কারণ এখন যে একটা মাস মুভমেন্ট হচ্ছে এই স্কুল রিওপেনিং এর কারণে, নট অনলি দ্যাট যে একটা স্কুল প্রিমিসেসেই আপনার এই লোক জড়ো হচ্ছে তা না, সারা শহরে, সারা মানে যেখানে যেখানে স্কুল কলেজ আছে সেখানেই কিন্তু একটা মাস মুভমেন্ট হচ্ছে। আরেকটু জিনিস আমি একটু ডক্টর শোয়েবের কাছ থেকে একটু শুনি। ডক্টর শোয়েব সাইদ, আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই, এ তো গেল স্কুলে, কিন্তু যেটা মানে যেখানে আবাসিক হোস্টেল আছে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি সহ মাদ্রাসা এবং অন্যান্য জায়গায়, সেক্ষেত্রে কি হবে? সেখানে ঝুঁকির বিষয়টা মাথায় রেখে আর কি।
যে সার্টেনলি এটা ঝুঁকির বিষয়। এখানে যেটা হচ্ছে যে ধরেন যে এইসব দেশে আবাসিক হোস্টেলগুলো খোলার ব্যাপারে ভ্যাকসিন পাসপোর্ট, যেটা আমি এখন কোনো রেস্টুরেন্টে যেতে পারি না, আমার মোবাইলের মধ্যে পাসপোর্টের কোড থাকে, কিউআর কোড, নাহলে আমাকে ওই রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেই দেবে না। এখানে ধরেন এটা চালু হয়ে গেছে, এটা এস্টাবলিশ, কিন্তু আমাদের দেশে তো সেটা হয়নি। ফলে আমাদের দেশে এই গাদাগাদি করে হোস্টেলে থাকা সংক্রমণ বাড়াবে। কারণ হচ্ছে কি, আপনি যদি 10 মিনিট কনফাইন জায়গায় থাকেন তাহলে আপনার ইনফেক্টেড হওয়ার যা সর্বোচ্চ সম্ভাবনা, যেটা আপনি বলছিলেন যে স্কুল কলেজের সামনে মারা যে গ্যাদারিংটা করছে, এটা অত্যন্ত বিপজ্জনক। এটাকে ডিসপার্স করতে হবে, এটাকে করতে দেওয়া উচিত না। কারণ এটা এই আপনার লুপ হোল দিয়ে দেখা যাবে সংক্রমণ আপনার অনেক বেশি বেড়ে যাচ্ছে। ফলে স্কুল কলেজের সামনে বাচ্চাদের দিয়ে আসবে, পরে নিয়ে আসবে, এই যে এক জায়গায় দাঁড়িয়ে থাকা, আড্ডা দেওয়া, এটা স্টপ না করা গেলে আপনার আবার যে কোনো সময় বড় ধরনের ঢেউ আমাদের হতে পারে। জি, এম এ আজিজ ভাই, বাস্তবতা হলো যে আমাদের মানে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা যেই মানে লিমিটেশন আছে, সে কারণে তো মানে মারা বা অভিভাবকরা ওই বাচ্চাদের স্কুলের সামনে থাকে। হ্যাঁ, ওটাই আমি বলছি যে এটাকে অনেকভাবে দেখতে হবে, ক্যাটাগরি ভাগ করতে হবে। ধরেন ঢাকা শহরে মারা নিয়ে যায়, বাস্তবিক কারণেই বাচ্চা ছেড়ে দেওয়া সম্ভব না। আবার সবার গাড়িও নাই, অনেকে দেখবেন যে নর্মাল রিক্সা, বেবি ট্যাক্সি নানাভাবে যাচ্ছে। এবং এটা একটা অভ্যাস যে ধরেন এখান থেকে আপনার খিলগাঁও থেকে একটা বাচ্চা নিয়ে আপনার চলে যাচ্ছে সে ধরেন উত্তরা বা দূরে ধানমন্ডি গেছে, তো এখন তার পক্ষে বাচ্চা দিয়ে আসা যাওয়া তো সম্ভব না, সে আশেপাশে কোথাও থাকে। তার কিন্তু সেখানে মানে এই মানে কি বলে এটা ট্রান্সপোর্টেশন কস্ট আছে, সময় আছে, নানা কারণ আছে, এবং যাতায়াত করতে করতে যে জ্যাম, তাতে আসা যাওয়াই দেখা যায় বাচ্চার ছুটি হয়ে গেছে। তো সুতরাং এটা স্কুল কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে। সেই সাথে ধরেন এখন তো আপনি পুলিশ দিতে পারবেন না, 1.5 লাখ পুলিশ, 17 কোটি মানুষ, কত জায়গায়, এটা সম্ভব না। স্কুল কর্তৃপক্ষকেই এটা দায়িত্ব নিতে হবে যে যাতে গার্জিয়ানরা ওখানে গ্যাদারিং না করে, যার যার স্কুল ছড়ায় সিটে থাকে। এটাও বাস্তব না যে আপনারা চলে যান বাসায় যাবে, আবার আসবে কি করে, এটাও বাস্তব। এই রিয়েলিটিগুলো মানতে হবে, এই রিস্কগুলো আছে। আমাদের সবচেয়ে বড় কথা, আমাকে বাঁচাইতে হবে নিজেকে। এই জন্য স্বাস্থ্যবিধি স্ট্রিক্টলি নিজেকে মানতে হবে, এই সচেতনতাটা আনতে হবে। প্রয়োজনে প্রত্যেক দিন টিম করে আপনার সরকারি, আপনার শিক্ষা মন্ত্রণালয় হোক, শিক্ষা অধিদপ্তর হোক, বিভিন্ন বোর্ড থেকে হোক, আপনার রাউন্ড দিয়ে এটা একটা ওরিয়েন্টেশন গার্জিয়ানকেও দিতে হবে, শিক্ষকরাও দিবে। ধরেন আমার মেয়ের বাচ্চা একটা স্কুলে আপনার নতুন করে অ্যাডমিশন তো নিতে হচ্ছে, আমি গেলাম, তো দেখবো যে ওয়েল ডিসিপ্লিন, সেটা হয়তো আপনি নামি দামি স্কুলে দিয়েছেন, সেখানে ডিসিপ্লিন আছে, কিন্তু আপনার সামগ্রিক চিত্র তো এক না। ওই স্কুলে হয়তো ওই রিস্ক থাকবে না, তাই না? কিন্তু আপনি ঠিক একটা আমাদেরই এখানে ধরেন গ্রামে ধরেন সাধারণ একটা স্কুল দেখেন, এই ধরেন সিটি কর্পোরেশন স্কুল দেখেন, ওখানে কি এটা মেনটেন করতে পারবেন না। গ্রামে যান, যেখানে কাদা, মাটি, পানি পার দিয়ে আসতেছে বাচ্চারা, এবং আমরাও তো ছোটবেলায় স্কুলে এক ঝাঁক বেরোতাম, ঝাঁক বেরিয়ে যাইতাম, এটা এখনো ওই রকমই চলে। সুতরাং এটা রিস্ক আছে। তারপরে অনেকগুলো ধরেন অনেক স্কুল কিন্তু খুলতে পারে নাই, মানে ইয়ার কারণে আবার প্ল্যান প্ল্যান করে, তারা কিভাবে করে জানি না, আমরা সেটা সাদা চোখে দেখি। আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক টিকা নিল, এদের প্রায় 60% নিল, কিন্তু সেটা খোলা হলো না। যারা টিকা নেয় নাই তাদেরকে আমি এই আলোচনা মানে করবো, একটু বিরতি নেই, ফিরে এসে ডক্টর শোয়েবের ডক্টর শেখরের কাছ থেকে শুনবো, যেহেতু উনি আমাদের ইউনিভার্সিটির টিচার, তার কাছ থেকে শুনবো। জি ডক্টর শেখর, আপনার কাছ থেকে শুনি। যে কথাটা আলোচনায় আসলো সেটা হলো যে আমরা এর আগে দেখলাম যে সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং সেই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রদের টিকা কার্যক্রমের আওতায় আনার চেষ্টা করা হয়েছে, এবং কিছু টিকা তারা দিয়েছে, 60% তারা টিকা দিয়েছে। কিন্তু আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয়গুলো এখন না খুলে দেওয়া হলো স্কুল কলেজ। তো বিশ্ববিদ্যালয় যদি খোলে, অথবা যদি একসময় তো খুলবে, সেখানে আপনি কি মনে করেন যে বিশ্ববিদ্যালয় বিশেষ করে হোস্টেলগুলো আছে, আমরা যারা ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর সহ অন্য ইসলামী, সেক্ষেত্রে কি
কি সেই একই ঘটনা, যেহেতু হিউম্যান ক্যারিয়ার, সেখানে বিশ্ববিদ্যালয় খুললেও একই ঘটনাই ঘটবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা হচ্ছে যে সেখানে সিচুয়েশন আরো ওয়ার্স্ট। এই কারণে যে বিশ্ববিদ্যালয়ে কতগুলি জায়গা আছে, আপনি জানেন যে গণরুম, যেখানে একটা রুমের মধ্যে শতাধিক ছাত্র থাকে এবং একটা সাব হিউম্যান লাইফ লিড করে। তো সেখান থেকে যদি সংক্রমণ ছড়ায় সেটা খুবই স্বাভাবিক এবং সেই কারণেই বিশ্ববিদ্যালয় কিন্তু সবগুলি শ্রেণী একসাথে খুলে দিচ্ছে না। প্রথমে 5th ইয়ার 4th ইয়ার খুলবে এবং তাদের অবস্থা, সেই জন্য হলগুলির প্রিপারেশন নেওয়া হচ্ছে অ্যাজ ফার এজ ঢাকা ইউনিভার্সিটি ইজ কনসার্ন। তো সেখানে আমরা মাস্টার্স এবং 4th ইয়ারের, যেহেতু তাদের টার্মিনাল ডিগ্রি, তো তাদের খুলে দেওয়া হবে এবং পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদেরকে অ্যাকোমোডেট করা হবে। তাছাড়া অনলাইনেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার ডিপার্টমেন্ট যেটা বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, আমি সামগ্রিকভাবেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের ওই হলগুলি থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা প্রচুর। কারণ হলে তো আপনি জানেন যে ধরেন আমাদের 40 থেকে 50 হাজার নিয়মিত ছাত্র আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এর অধিকাংশই কিন্তু আবাসিক ছাত্র। এবং আপনি যদি সন্ধ্যার দিকে যান টিএসসি এলাকায়, সেখানে আপনি অন্তত 50,000 থেকে 60,000 ছাত্রছাত্রী এবং বিভিন্ন অন্যান্য কলেজ, বিভিন্ন কর্মকাণ্ড চলতেই থাকে। এটা একটা উৎসবমুখর পরিবেশ এবং সেখানে যে পরিমাণ পাবলিক গ্যাদারিং থাকে, সেখানে প্রায় 40-50 হাজার লোকের গ্যাদারিং অলওয়েজ ইজ দেয়ার। তো সেটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। তো হ্যাঁ, যদি ভ্যাকসিনেশনের একটা পর্যায়ে আমরা গিয়ে থাকি এবং আমাদের নিজস্ব ইমিউন সিস্টেম কাজ করে, তাহলে আমরা অবশ্যই দেখেন এত বড় ঘটনাতে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রের মানে ফ্যাটালিটি রেট খুবই কম। হ্যাঁ, ঘটে নাই যে তা নয়, কয়েকটা মৃত্যু আছে, সেটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু সেরকম ব্যাপক কিছু নয়। আপনি দেখবেন যে সমগ্র বাংলাদেশে যদি আপনি হিসাব করেন, পাবলিক এবং ইভেন প্রাইভেটও, তাহলে কিন্তু খুব একটা না, মানে অ্যালার্মিং কোনো কিছু না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো অক্টোবরের মধ্যে কিংবা অক্টোবরের শেষের দিকে খুলে দেওয়ার হলের সমগ্র প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আশা করা যায় যে এন্ড অফ দি ইয়ার আমরা সবই স্বাভাবিক হয়ে আসবে। জি, একটু যাই ডক্টর শোয়েব সাইদের কাছে। ডক্টর শোয়েব সাইদ, যেটি ঘুরে ফিরে কিন্তু ওই টিকা কার্যক্রমের কথা মানে প্রসঙ্গে আসছে, তো আপনি কি বলবেন? আমরা তো পিছিয়ে আছি। জি, ধন্যবাদ। আমরা পিছিয়ে আছি মানে ধরেন আমার মনে হচ্ছে যে মন্ত্রীরা এবং তারাও, আমি ওই দিন পররাষ্ট্রমন্ত্রীর কথা দেখলাম যে টিকা নিয়ে আমরা যেরকম আশা করেছিলাম সে হয়নি, সেটা আমাদের ধারণার মধ্যে ছিল। আমরা জানুয়ারি মাসে টিকা পেয়ে যে উল্লাস করেছিলাম, সেই উল্লাস আমরা ধরে রাখতে পারিনি আমাদের ম্যানেজমেন্টের কারণে। কারণ ওই যে ওয়ারেন বাফেটের সেই একই কথা যে সব ডিম একটা ঝুড়িতে রাখতে নেই, আমরা সেটা রেখেছিলাম এবং তার জন্য আমরা ধরা খেয়েছি, কিন্তু তারপর শিক্ষা হয়নি। আমরা ভ্যাকসিন বানাবো স্পুটনিকের সঙ্গে, সেটাও আমাদের হলো না। এখন বলা হচ্ছে যে আপনার সিনোফার্মের সঙ্গে ওই সব সময়, আমি যেটা আগেও আপনাকে বলেছি, 3 মাসের একটা কোটা থাকে, ওই 3 মাসের পর আবার 3 মাসের হয়, যার ফলে আপনার ভ্যাকসিন নিয়ে আমাদের অবস্থা আসলে খুবই খারাপ। আমি যে ডক্টর শেখর যেটা বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ে আমাদের ধরেন যে গ্রামে গঞ্জে একটু ভ্যাকসিন হেজিটেন্সি আছে, এই ক্ষেত্রে আমাদের উচিত ছিল অ্যাভেলেবল ভ্যাকসিন গুলাকে শিক্ষা প্রতিষ্ঠানে ডিপ্লয়েড করা। কেননা আপনার এতদিন একটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে আসলে এটা জাতির জন্য দীর্ঘমেয়াদী একটি ক্ষতি। এরকম যদি করা যেত যে আপনাদের হোস্টেলে আপনি উঠতে পারবেন না যদি আপনার ডাবল ভ্যাকসিনেটেড না হন। মানে টিকা তো এখন মানুষ নিতে চাচ্ছে, 1 কোটির উপরে লোক টিকা মানে রেজিস্ট্রেশন করে আছে, কিন্তু আপনি তো দিতে পারছেন না, আমরা বা আমাদের তো সেই ব্যবস্থাটা হচ্ছে না। সেই জন্য আপনি কি ওই এইটা আপনি কিভাবে বলবেন যে টিকা না দিয়ে হোস্টেলে উঠতে পারবেন না? আপনার ধরেন যে বাংলাদেশের যে ইউনিভার্সিটি গুলো যদি ধরে হিসাব করেন, এটা কয়েক লক্ষের বেশি এটা হবে না। এটা তো আর মানে আপনার 20-30 লাখ এরকম এই সংখ্যায় তো বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিপুল ছাত্র নেই। আপনার 10-20 লাখ টিকার ব্যবস্থা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি ধরেন কমফোর্টেবল সিচুয়েশন তৈরি করতেই পারতেন, কিন্তু সেটার জন্য নীতি নির্ধারকগুলো তো ভাবতে হবে। এটা এত সহজ নয়, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলোতে জোর করে ঢুকলে আপনি আটকাতে পারবেন না, কিন্তু তারপরও একটা নিয়ম চালু করলে এটা আস্তে আস্তে লোকজন মানে। কিন্তু সেইভাবে আমার মনে হয় না যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষগুলো ওই ব্যাপারে ভেবে দেখেছেন। কারণ বিদেশিদের যারা বিদেশ যাচ্ছে তাদের টিকাতে আমি দেখেছি অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হচ্ছে। কাজে শিক্ষা প্রতিষ্ঠান খোলার স্বার্থে আপনার বিশেষ করে যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদের বয়স তো 20-এর কাছাকাছি এবং তারা ভালনারেবল এবং তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা তো 10 বছরের নিচের বাচ্চা নয় তারা, ফলে তাদেরকে ওইটা আসলে করা উচিত ছিল। এটা একটা প্রস্তাবনা, কিন্তু আমার মনে হয় এখন তো আর আমরা নিজেরই সংকটে ভুগছি। তবে টিকা নিয়ে আমাদের যেটা হচ্ছে, টিকা নিয়ে আমাদের ডিপ্লোমেসি খুব একটা সফল
যে সেটা আমি বলবো না হয়নি। প্রথম আমরা খুব আহ্লাদিত ছিলাম, পরবর্তীতে এখন ধরেন যে বৈশ্বিক অবস্থানে বাংলাদেশ বোধহয় টিকাতে অনেক পিছিয়ে গেছে, এবং কোভ্যাক্সের মাধ্যমে যে পাওয়ার সম্ভাবনা সেটাও আস্তে আস্তে আপনার গ্লোবাল ভ্যাকসিন জাতীয়তাবাদের ফলে সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে আমাদেরকে তো সবসময় আল্লাহর উপরে ভরসা করতে হয়, এবং যার ফলে দেখছেন যে এরকম আমাদের বিভিন্ন সমস্যার মধ্যেও আমাদের কোভিড সিচুয়েশন আপনার ফ্যাটালিটির দিক দিয়ে যে খুব খারাপ তা কিন্তু না। আমাদের ওই ন্যাচারাল যে প্রোটেকশন তার উপরই মনে হয় ভরসা করতে হবে। আর আপনার সরকার যেটা বলছে যে 1 কোটি ভ্যাকসিন 1 মাসে দিবে, সেটা দিলে তো আপনার 26 কোটি ভ্যাকসিন দিতে গেলে 13 কোটি লোকের তো 26 মাস লেগে যাবে। আমি জানি না ওটা কোন পর্যায়ে যাবে, আর এটা নিয়ে তো আমাদের সংশয় আছে। জি, আবার আসবো জনাব এম এ আজিজ। আপনি শুনছিলেন ইউনিভার্সিটির যে অবস্থাগুলো, যেটা ডক্টর শেখর বলছিলেন যে আমাদের বাস্তবতা হচ্ছে যে আমাদের গণরুম হোস্টেলগুলোতে আমরা অধিকাংশ সিটে একাধিক ছেলে থাকে, তারপরে মানে অন্যান্য দেখেন আমার সৌভাগ্য আজকে দুইজনেই আলোচক, কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। আমি কোনো সময় আলোচনা করে আরাম পাইনি। আমার বিশ্বাস ওনারা আমার সাথে একমত হবেন। এখন যে যুগ, চতুর্থ শিল্প বিপ্লবের যুগ, আমাদের জিডিপির আমাদের অহংকার, কিন্তু আপনারা দেখেন কৃষক লেখাপড়া জানে না, গার্মেন্টস শ্রমিক লেখাপড়া জানে না, প্রবাসী লেখাপড়া জানে না, সার্ভিস সেক্টর তেমন লেখাপড়া জানে না। এটি হলো জিডিপির মূল সোর্স। আগামী 10 থেকে 15 বছর পরে এই শ্রমিক কোনো কাজে আসবে না, কারণ পুরো আমরা অটোমেশনের যুগে ঢুকে যাচ্ছি, অর্থাৎ রোবোটিক যুগে চলে যাচ্ছি। আমাদের কিন্তু আমরা সৌভাগ্যবান জাতি, 30% যুবক, কিন্তু আমরা তাদেরকে বিজ্ঞানে, অর্থাৎ এখন কিন্তু সাধারণ আপনার ঢাকা ইউনিভার্সিটি, হ্যাঁ আমাদের শিক্ষা সব দিকে সব সাবজেক্টই দরকার, আমাদের সমাজে লাগবে সে পরিমাণ রাখেন, কিন্তু আপনার বিশ্বে যদি টিকে থাকতে হয়, আগামী দিনে উন্নয়নশীল দেশে 2026 সালে যাবেন, তখন যদি আপনার বিজ্ঞানের ভিত্তিতে, অর্থাৎ আগামী প্রজন্ম হতে হবে, পৃথিবী হবে বিজ্ঞান ভিত্তিক প্রজন্মের যুগ, সেখানে তো আমাদের কোনো উদ্যোগ দেখছি না। সুতরাং আপনি শিক্ষাকে অবহেলা করে আমরা প্রথম করোনা আসছে, প্রথমে জীবন এবং জীবিকাকে, অর্থাৎ ব্যবসা এবং চিকিৎসা দুটোকে গুরুত্ব দিয়েছে, শিক্ষা কখনো গুরুত্ব পায় নাই। কিন্তু এই দেশকে উন্নয়নে যদি 26 সালে নিতে চান, শিক্ষা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু শিক্ষাকে আমরা এখনো পর্যন্ত দেখেন, আপনি দেখেন একটা স্কুলের বাচ্চা আর একটা ইউনিভার্সিটির বাচ্চা, একটা ইউনিভার্সিটির বাচ্চাকে যদি ঠিকমতো ওরিয়েন্টেশন দিতে পারেন সে তো বুঝবান, অথচ ইউনিভার্সিটি খুললেন না, 60% টিকা দিলেন, বাচ্চাদের দিলেন না। এখন দেখেন রুলিং পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কি বলেছিলেন, যে এই ইউনিভার্সিটি খুলবে ছাত্রলীগ, তোমরা সতর্ক থাকো, ষড়যন্ত্র হবে। এর মানে কি একটা স্মেল তো আছে যে ইউনিভার্সিটির ছেলেরা মাঠে নামতে পারে, স্কুলের ছেলেরা মাঠে নামতে পারে। সুতরাং এটা অনুমানে ধরা, মানুষ তো এটা ধারণা করে। সুতরাং সর্বক্ষেত্রে পলিটিক্স চিন্তা করলে তো হবে না। শিক্ষা আমার মনে হয় আমাদের দেশে 17 কোটি মানুষ, সবচেয়ে পৃথিবীতে জনবসতি, পৃথিবীর আর আমাদের জনসংখ্যার লেভেলে আমরা আর 8ম লেভেলে। আমাদের শিক্ষা যদি এই জাতিকে উন্নয়ন, দেশকে উন্নতি করতে হয়, শিক্ষা হতে হবে ফার্স্ট প্রায়োরিটি। সেই প্রায়োরিটি আমরা, কিন্তু আমরা সেই প্রায়োরিটি কখনো দিচ্ছি না। আজকেও প্রধানমন্ত্রী বলেছেন, দেখেন এই যে আপনার পরীক্ষার পরিবর্তনের ক্ষেত্রে বলেছেন যে বিজ্ঞান এবং প্রযুক্তিতে বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমাদেরকেও তাল মিলে চলতে হবে, কিন্তু সেইভাবে তো শিক্ষাটাকে সাজানো হচ্ছে না। সুতরাং আগামী দিনে এই জিডিপি ধরে রাখবেন কি দিয়ে, আমার তো মনে হয় না। অনেক বড় প্রশ্ন আপনি করছেন ডক্টর শেখর। জি প্লিজ। জি, এই প্রসঙ্গে জি, মানে শিক্ষা যদি আমরা যে জিনিসটা আসলো চ্যালেঞ্জ যে সামনে, এখন আপনি ইউনিভার্সিটি তো খুলতেই হবে, যেটা আপনি বলছেন, আমাদের এই সীমাবদ্ধতা লিমিটেশনগুলো আছে, তার মধ্যে থেকে তো খোলা উচিত, খুলতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থাপনায় আমাদের যে চ্যালেঞ্জগুলো, সেগুলোকে ওভারকাম করে কিভাবে আগাতে পারি আমরা? দেখেন, আজিজ ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত যে শিক্ষাকে প্রায়োরিটি দিতে হবে, এবং শিক্ষার সাথে আমি আরেকটা শব্দ যোগ করতে চাই, যে গবেষণা। শিক্ষার সাথে যদি গবেষণা, আমাদের যদি সাফিসিয়েন্ট বাজেট থাকতো, আমাদের অপ্রতুলতা দূর করতে পারতাম, তাহলে কিন্তু আমরা এই যে স্বাস্থ্যের যে সংকটটা, সেটা আমরা নিজেরাই ওভারকাম করতে পারতাম। আজকে যদি ভ্যাকসিন আমার নিজের দেশে তৈরি হতো,
যেটা ইন্ডিয়া করতে পারতেছে, সেই একই রকম সক্ষমতা কিন্তু আমার দেশের আমার জনবলের আছে, কিন্তু আমাদের সেই বাজেট নেই। আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার গবেষণার জন্য যে বরাদ্দ করা হয় সেটা এত অপ্রতুল যে বেতন দিতেই সমস্ত টাকা খরচ হয়ে যায়, গবেষণার জন্য কোনো কিছুই থাকে না। আমাদের দেশের ফার্মাসিউটিক্যালসগুলোতে R&D বলতে কিছু নাই, হ্যাঁ, নামমাত্র একটা R&D থাকে, কিন্তু সেখানে কোনো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হয় না। কিন্তু এখন দেখবেন যে ফার্মাসিউটিক্যালসগুলোতে বায়োটেকনোলজিক্যাল প্রোডাক্টসের দিকে সব যাচ্ছে। আপনার দেশে দরকার বায়োটেকনোলজিস্ট, আপনার দেশে দরকার বায়োকেমিস্ট। কিন্তু আমি খালি আমার ডিপার্টমেন্টের কথা বলতে পারি যে গত ধরেন 20-30 বছরে ন্যূনতম 400 বায়োকেমিস্ট আমেরিকাতে চলে গেছে এবং তারা এস্টাবলিশড। সেখানে ডুবানা নামে একটা অর্গানাইজেশন করেছে তারা, ঢাকা ইউনিভার্সিটি বায়োকেমিস্ট্রি নর্থ আমেরিকান অ্যাসোসিয়েশন। খালি একটা ডিপার্টমেন্ট থেকে 400 যদি ব্রেইন ড্রেইন হয়, তো আপনি যদি একটা পরিসংখ্যান যদি এরকম থাকতো যে 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সংখ্যক ছাত্রছাত্রী কিংবা বুয়েট থেকে কত সংখ্যক ছাত্রছাত্রী আমেরিকা, নর্থ আমেরিকা কিংবা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এবং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গিয়েছে সব, আপনি তো ধরে রাখতে পারতেছেন না। আমরা 12 টাকা বেতনে যেই ছাত্র প্রডিউস করতেছি সেটা আমেরিকার বাজারে লক্ষ টাকা আর্ন করতে পারতেছে, অথচ আমরা এখানে তাকে একটা 20,000 টাকার চাকরি দিতে পারি না। আমার ডিপার্টমেন্ট থেকে অন্তত প্রতি বছর 20-25% ছাত্রছাত্রী চিরতরে এই দেশ ত্যাগ করে, তারা আর আসে না। হ্যাঁ, তো এইটা বাংলাদেশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে 1 লক্ষ ছাত্র পরীক্ষা দিলে 3,000 ছাত্র টিকে, সেখান থেকে যদি আপনি একটা বড় পার্সেন্টেজ এইভাবে লস করতে থাকেন, তাহলে কিন্তু আপনার ডেভেলপমেন্ট আলটিমেটলি ধরে রাখা যাবে না। এই যে জিডিপির কথা বলতেছেন, এটা কে ধরে রাখবে? এরাই তো ধরে রাখবে। কারণ এরা যদি না থাকে তাহলে কে ধরে রাখবে? আজকে আপনি সব দিক দিয়ে তো আপনি ইউ উইল বি লুজার আলটিমেটলি। তো এই দিকে লক্ষ্য রেখে আমাদের নিজস্ব গবেষণায় বরাদ্দ এবং গবেষণায় স্বাবলম্বী হতে হবে। জি, আমরা একদম শেষের দিকে আছি। আমার যেহেতু একটি প্রসঙ্গ আসলো, ডক্টর শরীফ সাইদ, একটু শুনি আপনার কাছ থেকে। মেধা পাচারের কথা বলছিলেন ডক্টর শেখর, আপনার কাছ থেকে শুনি। আপনি নিজেও আমাদের দেশ ছেড়ে চলে গেছেন। জি, আমি এই জন্য তো ধরেন আমাদের এই জন্য দেশের প্রতি টান থাকে আমাদের, আসলে আমরা অনেক বেশি ফিল করি। আচ্ছা, যাই হোক, আমি ডক্টর শেখরের কথার সঙ্গে সঙ্গে একমত। আমি একটু উদাহরণ দিচ্ছি। আমি যেখানে চাকরি করি, আমার অফিস, সেটা হচ্ছে ন্যাশনাল রিসার্চ কাউন্সিল অফ ক্যানাডা। আমার ন্যাশনাল রিসার্চ কাউন্সিল অফ ক্যানাডাতে আমার চোখের সামনে কোভিড শুরু হওয়ার পর বিশাল স্থাপনা তৈরি হয়ে গেল ভ্যাকসিন রিসার্চ করার জন্য। ওই যে ভ্যাকসিন নিয়ে এখন এত চোটকার হচ্ছে, এবং ধরেন এই স্থাপনা তৈরি করতে 100 কোটি টাকার বেশি নিশ্চয়ই লাগেনি। বাংলাদেশে তো ব্যাংকে চাকরি করে 100 কোটি টাকা পাচার করে দিচ্ছে। হ্যাঁ, তাহলে ধরেন যে এই যে অর্থের কথা বলি আমরা, এখানে প্রচুর চাকরি হচ্ছে, প্রচুর শত শত ছেলে চাকরি আপনার সুযোগ তৈরি হয়েছে, ফলে ভ্যাকসিন রিসার্চ করবে তারা। এরকম একটা ক্রাইসিস মুহূর্তে দীর্ঘমেয়াদী ক্রাইসিসটাকে কন্ট্রোল করার জন্য তারা কিন্তু তাদের অর্থ সংস্থান নিয়ে আপনার মাঠে নেমে পড়েছে। এখন আপনারা বলবেন কানাডার সাথে তুলনা দিয়ে কেন? আমি ওই জন্যই বললাম যে এই স্থাপনাটা তৈরি করতে তাদের 100 কোটি টাকা খরচ হয়নি। বাংলাদেশের তো আপনার বহু লোক আছে যারা 100 কোটি টাকা পাচার করে। আমি এই জন্যই বলছি যে গবেষণা খাতে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, এবং গবেষণা খাতে গুরুত্ব না দিলে এই ধরনের পরিস্থিতিতে আমাদের খারাপ অবস্থার মধ্যে যেতে হবে। জি, জনাব এম এ আজিজ, আপনি আমি বলবো যে এখন যে সামনের যে পৃথিবী আসছে, এখানে খুবই টেকনিক্যাল লোকের দরকার। রোবোটিক অটোমেশনের যুগে যাচ্ছে আমরা। শিক্ষা ব্যবস্থাটাকে ওইভাবে সাজাতে হবে, নইলে কিন্তু আমরা কম্পিটিশনে টিকে থাকতে পারবো না। এটি আমার বক্তব্য। ধরেন রোবট, ডাটা সায়েন্স, ন্যানো প্রযুক্তি, এগুলি এই জেনারেল এডুকেশন দিয়া বা খালি আমরা যদি এই জনগণকে কাজে যদি এটা জনশক্তিতে রূপান্তর করতে না পারি এবং হাইলি স্কিল লোক, তাছাড়া কিন্তু আমাদের পক্ষে শেখর একেবারে 10 সেকেন্ড। আমি বলবো যে বাংলাদেশে যেমন জন হপকিন্স, হার্ভার্ড, টাটা, বিরলা, এই ধরনের মতো লোকজনকে, ফিলান্থ্রপিস্টকে এগিয়ে আসতে হবে গণশিক্ষা এবং গবেষণার ইয়ে করার জন্য। যেমন আপনি জানেন যে ভারতে এরকম বড় বড় স্থাপনা আছে, টাটা কিংবা বিরলার। তো আমাদের দেশেও কিন্তু এই ধরনের ফিলান্থ্রপিস্টরা যদি আসে, তাহলে আমাদের একটা ভবিষ্যৎ আছে। আমরা সবসময় সরকারের দিকে তাকিয়ে থাকবো না। নিশ্চয়ই। আমার মনে হয় আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আসলো। ডক্টর শরীফ সাইদ, জনাব এম এ আজিজ এবং ডক্টর শেখর, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। আজকে হাতে কিছু সময় থাকলে এই বিষয় নিয়ে আরেকটু আলোচনা করা যেত। আমরা আশা করছি অন্য যে কোনো একদিন আবার এই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।